আজকে আবার ক্লাস নিতে চলে এসেছি তোমাদের কাছে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অভিযোজন। আমার একটা অভিজ্ঞতা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি যখন প্রথমবার গ্যাংটক বেড়াতে গেছিলাম, ডিসেম্বর মাসে বেড়াতে গেছিলাম। সেই ডিসেম্বর মাসে যখন আমি গ্যাংটকে গিয়ে পৌঁছাই, এটা আমার একদম ভীষণ, তখন বয়স অল্প, আমার একদম প্রথম দিককার ঘোরার অভিজ্ঞতাতে বলছি। ডিসেম্বর মাসের ঠান্ডা, গ্যাংটকে আমি ঘুরতে গেছিলাম। যখন গিয়ে পৌঁছালাম আমার মনে হলো যে আমি এখানে একটি ঘন্টাও স্টে করতে পারবো না, এতটাই ঠান্ডা। প্রচন্ড ঠান্ডায় জমে যেতে থাকলাম। রাত যত বাড়লো আমার মনে হলো ঘরের কোনো পাঁচিল নেই, ঘরটা পুরোপুরি মনে হচ্ছে যেন হাওয়ার মধ্যেই ঘরটা রয়েছে। প্রচুর ঠান্ডা হাওয়া ঢুকছে, জানলাগুলোও মনে হচ্ছে যেন খোলা, জানলাগুলো বন্ধ করা নেই। আমার মনে হলো ঠান্ডায় প্রচন্ডভাবে আমি জমে যাচ্ছি, এখানে আর একটা দিনও আমি স্টে করতে পারবো না। কিন্তু ওখানকার যারা বয় ছিল, যারা হোটেলের যারা কাজ করতো, তারা আমাকে বললো যে ম্যাম, এটা আজকে আপনার এরকম কষ্ট হচ্ছে, কিন্তু কালকে দেখবেন এটা অনেকটা কেটে গেছে, আপনার আর এতটা কষ্ট হবে না। তারপরের দিনও পরের দিন দেখলাম যে সকালের দিকে খুব কষ্ট হলো, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম আমার ঠান্ডাটা কিন্তু আমার সয়ে গেল। প্রথম দিনের যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল, তারপরে যে কদিন ছিলাম সেই অভিজ্ঞতা কিন্তু আমার আর ফিরে আসেনি। অর্থাৎ আমি কিন্তু ওখানে অ্যাডজাস্ট করে গেছিলাম ওই পরিবেশের সাথে, কিন্তু আমার যে প্রথম দিকে যে ঠান্ডাটা লেগেছিল সেটা কিন্তু আমার পরের দিকে ওরকম অনুভূতিটা আর হচ্ছিল। এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে, কারণ যে গল্পটা আমি বললাম, যে কথাটা অভিজ্ঞতাটা আমি বললাম, সেটা হচ্ছে আমার অভিযোজন, অর্থাৎ আমার অ্যাডাপ্টেশন। আমি যে পরিবেশে আমি যাচ্ছি, যে পরিবেশে আমি বাস করছি, সেই পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি, এইটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। অর্থাৎ অ্যাডাপ্টেশনের যে সংজ্ঞা সেটা তোমরা বই থেকে পড়বে। যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় আমরা কোনো একটি নির্দিষ্ট পরিবেশে মানিয়ে চলার জন্য বা সেখানে বংশবৃদ্ধি করার জন্য জীবের গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তনগুলোকেই বলা হচ্ছে অভিযোজন। এই অভিযোজনের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো জীবকে যে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তাকে সবসময় সংগ্রাম করতে হয়। অর্থাৎ মানিয়ে নেওয়ার জন্য তার শরীরে বিভিন্ন পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলোই হচ্ছে অভিযোজন। অনেকেই চাকরিগত কারণেই কিন্তু ঠান্ডার জায়গায় গিয়ে থাকে, কিন্তু সেখানে আমাদের মতো কিন্তু এখানকার মতো ঠান্ডা, ওখানে অনেক ঠান্ডার জায়গায় অনেক বেশি ঠান্ডা পড়ে। আস্তে আস্তে কিন্তু তারা মানিয়ে নিতে থাকে। এটাই হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। তোমাদের অভিযোজনের ক্ষেত্রে যেটা প্রথমে আছে, উদ্ভিদের কতগুলো অভিযোজন রয়েছে আর প্রাণীদের অভিযোজন রয়েছে। উদ্ভিদের অভিযোজনের মধ্যে যেটা রয়েছে ক্যাকটাসের অভিযোজন। তোমরা সবাই ক্যাকটাস দেখেছো বাড়িতে, তোমাদের ফণী মনসা একটা ক্যাকটাসের উদাহরণ দেখেই থাকবে তোমরা, চারপাশে ফণী মনসা গাছ থাকে। এছাড়া আমাদের আজ বাড়িতে যে বাগান থাকে সেখানেও আমরা বিভিন্ন সাকুলেন্ট উদ্ভিদ দেখে থাকি। ফণী মনসা গাছ হচ্ছে জাঙ্গল উদ্ভিদ, কারণ এরা মরুভূমি অঞ্চলে জন্মায়। মরুভূমি মানেই হচ্ছে আমাদের চোখে ভেসে ওঠে যে পুরো বালির চারদিকে খালি বালি, কোথাও জল নেই। মরুভূমির অনেক গল্প আমরা শুনেছি, কোথাও জল পাওয়া যায় না, জলের ভীষণ অভাব, চারদিকে প্রচন্ড বালি থাকার জন্য প্রচন্ড তাপ। সেই তাপের মধ্যে যে সমস্ত উদ্ভিদ আর প্রাণীরা থাকে তাদেরকে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে সংগ্রাম করতে হয়। এটাই হচ্ছে ওই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য অভিযোজন। ক্যাকটাসের ক্ষেত্রে কি কি অভিযোজন দেখা যায়? ক্যাকটাসের যে কাণ্ড, এই কাণ্ডটা কিন্তু চ্যাপ্টা, রসালো, সবুজ। অর্থাৎ আমরা ফণী মনসার গাছটা তোমরা কল্পনা করো, এই ফণী মনসার গাছের ক্ষেত্রে যে কাণ্ডটা আমরা যেটাকে আমরা পাতা বলি, যার গায়ে প্রচুর কাঁটা থাকে, সেই অংশটা কিন্তু কাণ্ড। কাণ্ডটা অভিযোজনগত কারণে কিন্তু ওরকম চ্যাপ্টা, রসালো
দেখবে ফণী মনসার যে কান যেটা পাতা যেটা বলছি আমরা, সেটা কিন্তু বেশ রসালো, হাত দিয়ে ধরা যায় না, প্রচুর কাঁটা আছে ওর মধ্যে, কিন্তু ওটা কিন্তু খুব রসালো। আর ওই যে কাঁটাগুলো গায়ে থাকে, এই কাঁটাগুলো হচ্ছে পাতার রূপান্তর। তাহলে পাতাগুলো নেই কেন? এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পাতাগুলো কোথায় গেল, পাতাগুলো কেন নেই? কারণ পাতার মধ্যে প্রচুর স্ট্রোমাটা থাকে, পত্ররন্ধ্র থাকে। পাতা থাকলেই বাষ্পমোচন করবে। আমরা জানি যে পত্ররন্ধ্রের মাধ্যমে জল বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যায়, জলীয় বাষ্পের আকারে বেরিয়ে যায়, বাষ্পমোচন হয়। এই বাষ্পমোচনটাকে রোধ করার জন্য, অর্থাৎ যা কিছু এদের শরীরে পরিবর্তন হয়েছে, ক্যাকটাসের শরীরে, যেহেতু এরা মরুভূমির মধ্যে থাকে, যা কিছু পরিবর্তন, যা কিছু বৈশিষ্ট্য দেখা যায়, সব কটাই কিন্তু জলকে শরীরের মধ্যে আটকে রাখার জন্য, এবং যাতে এরা বেশি জল না খরচা করে, সেই জন্য কিন্তু এই ধরনের পরিবর্তনগুলো হয়। আর ক্যাকটাসের এই যে পরিবর্তনগুলো, এই যে তোমার কাণ্ডটা আমরা দেখতে পাচ্ছি রসালো চ্যাপ্টা, এই কাণ্ডটাকে বলা হয় পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড। এই পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড কিন্তু কি কারণে হচ্ছে? শালক সংশ্লেষ করার জন্য আর জল সঞ্চয়ের জন্য। শালক সংশ্লেষ কাণ্ড করছে শালক সংশ্লেষ। দেখো, যেহেতু পাতা নেই, পাতার কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, গাছের খাদ্য তৈরি করা। তাহলে খাদ্য যদি তৈরি না হয় তাহলে তো গাছ মরে যাবে। সেই জন্য কাণ্ডটা সবুজ চ্যাপ্টা রসালো পাতার আকৃতি ধারণ করে শালক সংশ্লেষে সাহায্য করে। তাহলে ক্যাকটাসের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আমরা দেখলাম, এই যে পর্ণকাণ্ড এবং পাতা যে কাঁটায় রূপান্তরিত হয়েছে, এই সবগুলোই হচ্ছে জল যাতে বের না হয়ে যায় শরীর থেকে, এবং যেহেতু এরা মরুভূমিতে জন্মায়, সেই জন্য মরুভূমিতে যাতে এরা জুঝতে পারে, এরা টিকে থাকতে পারে, সেই জন্য কিন্তু এই পরিবর্তনগুলো দেখা গেছে। এরপরে যেটা রুই মাছ, রুই মাছের ক্ষেত্রে আমরা দেখব যে রুই মাছের পটকা বিভিন্ন অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। যে রুই মাছের প্রথমত যেটা, সেটা হচ্ছে রুই মাছের আকৃতি। রুই মাছের আকৃতিটা পুরো নৌকোর মতো হয়। দেখবেন মাঝখানটা হচ্ছে স্ফীত, দুটো পাশ কিন্তু সরু হয়ে গেছে। এবং রুই মাছ যেহেতু জলের মধ্যে থাকে, সেজন্য জলের বাধা অতিক্রম করার জন্যই এদের এই ধরনের আকৃতি রয়েছে। রুই মাছের পটকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওদের বৈশিষ্ট্য, যে পটকার জন্য রুই মাছ জলের ওপরে উঠতে পারে, জলের মধ্যে ভেসে থাকতে পারে এবং জলের নিচে নামতে পারে, ডুব দিতে পারে। রুই মাছের পটকার ক্ষেত্রে দুটো প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ আর একটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ হচ্ছে রেড গ্রন্থি। এখানে এই রেড গ্রন্থিটা গ্যাস তৈরি করে। মাঝখানে এই যে অগ্র প্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ, এর মাঝখানে একটা ভালভ থাকে, এই ভালভটা বন্ধ হয়ে যায়। অগ্র প্রকোষ্ঠে রয়েছে রেড গ্রন্থি আর পশ্চাৎ প্রকোষ্ঠে রয়েছে রেটিয়া মিরাবিলিয়া নামে এক রক্তজাল। রেড গ্রন্থি গ্যাস সৃষ্টি করে, তার ফলে অগ্র প্রকোষ্ঠতে গ্যাস তৈরি হওয়ার ফলে অগ্র প্রকোষ্ঠ ফুলে যায় এবং তখন মাছের দেহটা হালকা হয়ে যায়, মাছ জলের উপরে ভেসে ওঠে। ঠিক এর বিপরীত ক্রিয়াটা ঘটে। এবার কি হচ্ছে, ওই গ্যাসটা যখন পশ্চাৎ প্রকোষ্ঠে যায়, সেখানে রয়েছে রেটিয়া মিরাবিলিয়া। খুব ভালো করে এই দুটো নাম মনে রাখবে এবং পটকা খুব ভালো করে মুখস্থ করবে, খুব ভালো করে উত্তরটা তৈরি করবে। অগ্র প্রকোষ্ঠে থাকে রেড গ্রন্থি, পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রেটিয়া মিরাবিলিয়া। এই রেটিয়া মিরাবিলিয়া একটি রক্তজালক। এই রক্তজালক ওই গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে। যেই মাত্র শোষণ করে নিচ্ছে, তখনই পশ্চাৎ প্রকোষ্ঠ চুপসে যাচ্ছে, এবং চুপসে যাচ্ছে মানে ভারী হয়ে যাচ্ছে শরীরটা। ভারী হয়ে যাচ্ছে মানে হচ্ছে সে জলের তলায় নিচে নেমে যাচ্ছে। আমরা যদি একটা বেলুনের মধ্যে বায়ু ভরে দিই, তাহলে কি হবে? বেলুনটা তো হালকা হয়ে যাবে, বেলুনটা ভাসতে থাকবে। কিন্তু বেলুনে যখন বায়ু না থাকে, তখন কি হয়? বেলুনকে তুমি ছেড়ে দিলেই মাটিতে পড়ে যাবে। ঠিক মাছের দেহটাও এইরকম,
পটকা যেটা থাকে সেই পটকার মধ্যে যখন বায়ু পূর্ণ থাকে, অর্থাৎ অগ্রপ্রকোষ্ঠে যখন অগ্রপ্রকোষ্ঠ যখন ফুলে থাকে, তখন মাছের দেহ হালকা হয়ে যায়, মাছ জলে ভাসে। আর যখন পশ্চাৎ প্রকোষ্ঠ ওই রক্তজালক যখন গ্যাসটাকে শোষণ করে নেয়, তখন চুপসে যায় এবং মাছ নিচের দিকে নেমে আসে, জলের তলায় চলে যায়। এটা হচ্ছে রুই মাছের। এরপরে হচ্ছে পায়রা। পায়রার অভিযোজন। পায়রা খেচর উদ্ভিদ। খেচর মানে হচ্ছে যে পায়রা আকাশেও উঠতে পারে, আবার দেখবে যখন ওরা মাটিতে থাকে তখন মাটিতে কিন্তু হেঁটে চলে বেড়ায়। তাহলে পায়রা যে শরীরের মধ্যে, পায়রা যখন আকাশে ওড়ে তখন এদের ফুসফুসের সঙ্গে 9টি অতিরিক্ত বায়ুথলি থাকে এবং এই বায়ুথলিগুলোর মধ্যে বায়ুপূর্ণ থাকে। পায়রার শরীরে বিভিন্ন অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়। প্রথমত যেদের হাড়গুলোতে প্রচুর বাতাবকাশ থাকে। বাতাবকাশ মানে এয়ার স্পেস থাকে, মানে হাড়ের মধ্যে প্রচুর বায়ু থাকার, বায়ু ভর্তি হওয়ার জায়গা আছে, ছোট 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 বায়ু থাকার স্পেস থাকে। তার ফলে এরা শরীরটা ভীষণ হালকা হয়। অর্থাৎ আকাশে যদি কেউ উঠতে যায় তাহলে তার শরীরটা হালকা হওয়া ভীষণ প্রয়োজন। পায়রার ক্ষেত্রে যেটা হয়, হাড়গুলো প্রচন্ড হালকা হয়। আর পায়রার ফুসফুসের সঙ্গে 9টি অতিরিক্ত বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলো প্রচুর বায়ুপূর্ণ থাকে এবং পায়রা যখন আকাশে ওড়ে তখন এদের অতিরিক্ত শক্তির দরকার হয়। অর্থাৎ এই অতিরিক্ত শক্তি কি করে আসছে? আমরা আমাদের ফুসফুস থেকে যে অক্সিজেন পাচ্ছি, সেই অক্সিজেন দিয়ে আমাদের খাদ্যে জারণ ঘটিয়ে আমরা আমাদের যে দৈনন্দিন কাজকর্ম, সেই কাজকর্মের শক্তি আমরা পেয়ে থাকি। এবার পায়রার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত শক্তির প্রয়োজন, কারণ এরা আকাশে ভেসে বেড়াচ্ছে, আকাশে উঠছে। এদের ক্ষেত্রে ওই যে 9টা বায়ুথলির মধ্যে যে বায়ু থাকে, সেই বায়ুর থেকে অক্সিজেনের মাধ্যমে এদের শরীরে অতিরিক্ত শক্তি তৈরি হয়, যার সাহায্যে এরা আকাশে উঠতে থাকে অনেক দূর পর্যন্ত। এরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে না। এই যে 9টা বায়ুথলি, এটা কিন্তু এদের অভিযোজনগত বৈশিষ্ট্য। এবং পায়রার শরীরে আরো যেটা রয়েছে, যে পায়রার চোখে পেকটিন নামে এক ধরনের পদার্থ থাকে। এই পেকটিনের জন্যই কিন্তু পায়রা বহু উঁচু থেকে, যদি নিচে কোনো খাবার পড়ে থাকে তলায়, তাহলে এরা উঁচু থেকে দেখতে পায়। পেকটিনের জন্য এদের তীক্ষ্ণ দৃষ্টি দেয়। প্রচুর শর্ট কোশ্চেন আসে যে পায়রার তীক্ষ্ণ দৃষ্টির জন্য কে দায়ী? তাহলে বলতে হবে চোখে পেকটিন থাকে, যেটার জন্য পায়রা বহু দূর থেকে দেখতে পায়। পায়রার শরীরকে হালকা করার জন্য অনেকগুলো জিনিস এদের থাকে না। সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্রে পিত্তাশয় থাকে না, পাকস্থলী থাকে না, এদের চোয়ালে দাঁত থাকে না। পায়রার কিন্তু দেখবে না মুখের ভেতরে কিন্তু কোনো দাঁত নেই, দাঁত থাকে না, পৌষ্টিকতন্ত্রের মধ্যে পাকস্থলী পিত্তাশয় থাকে না, রেচন তন্ত্রের মধ্যে মূত্রাশয় থাকে না, আর এদের একটি ডিম্বাশয়, একটি ডিম্বনালী থাকে। এতগুলো না থাকার জন্য এদের শরীরটা হালকা হয়।